भजनोर्जित सज्जन संघपतिं पतिताधिक कारुणिकैक गतिं भजनोर्जित सज्जन संघपतिं पतिताधिक कारुणिकैक गतिं गतिवञ्चित वञ्चकचिन्त पदं प्रणमामि सदा प्रभुपादपदं गतिवञ्चित वञ्चकचिन्त पदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं। जगद्गुरु भगवान प्रभुपाद श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। श्री गुरु महाराज जी की जय। दर्शनस्थान आचार्य वैष्णव वैष्णववृंद की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। श्री सच्चिदानंद भक्त ठाकुर महाशय श्री श्री हरिनाम चिंतामणि षष्ठ परिच्छेद गुरुवज्ञा। एक प्रश्न है, इसको अपराध में मत लीजिएगा। हाँ जी बोलिए। जैसे आपने कहा ना कि जैसे ये गुरु महाराज मंजरी बन गए, मतलब जैसे आप बता रहे थे ना कि जैसे ये गुरु महाराज जी है तो ये मंजरी है ना, तो मेरा प्रश्न ये था कि ये पता कैसे चलता जब हमारा भजन उस लेवल का हो जाएगा, मतलब उच्चम लेवल का होगा तो हमें पता चल जाएगा, या कोई ग्रंथ में लिखा रहता है, वो पूछ रहा हूँ। नवद्वीप ब्रजेर जे कथा आमरा बोली, औदार्य लीलामय गौर सुंदरेर कृपाय नवद्वीप ब्रजेर कथा बला जेतेई पारे, किन्तु नंदब्रजेर कथा आमरा साधारणत साबधाने लुकिये राखी। सुतरां मंजरी এই কথাটি বলাই উচিত নয়। আমরা প্রভুপাদ তাঁর গণ তাঁদের প্রতি কিভাবে সম্মান করা উচিত জগতের জীব বুঝতে পারছে না, সেই জন্য কখনো কখনো বলি। অতএব এই কথাটি এত গুরুত্বপূর্ণ এবং ভারী কথা এবং গোপনীয় কথা যে বলাই উচিত নয়। কি আচ্ছা, এবার কথা হচ্ছে কি করে জানবো যে তিনি সিদ্ধি লাভ করেছেন কিনা। নবদ্বীপ ব্রজে বা নন্দব্রজে মহাবৈষ্ণব গুরুদেবের উপস্থিতি, এটা হচ্ছে সিদ্ধির কথা। হয় তিনি নিত্য সিদ্ধ হবেন, অর্থাৎ ভগবানের নিত্য পরিকর, তিনি ভগবানের কোনো ইচ্ছায় এখানে এসে জীবের মঙ্গল বিধান করেছেন, নতুবা তিনি সাধন সিদ্ধ হবেন, অর্থাৎ একসময় তিনি বদ্ধজীব ছিলেন, সাধনাদি করেছেন, অপরাধ ত্যাগ করেছেন, অনর্থাদি ত্যাগ করেছেন, তারপর ভজন করেছেন, সেই ভজনের বলে তিনি নিষ্ঠা, পরবর্তীকালে রুচি, তারপর আসক্তি তার লাভ হয়েছে, তখন তিনি তার স্বরূপসিদ্ধি প্রাপ্ত হয়েছেন। সেই স্বরূপসিদ্ধি প্রাপ্ত হয়ে তিনি ভজন করে ভাবাবস্থা লাভ করেছেন এবং পরবর্তীকালে সমস্ত বিঘ্ন চলে গেলে প্রেমাবস্থা লাভ করেছেন। তাহলে স্বরূপসিদ্ধি বা অপ্রকটের পর বস্তু সিদ্ধি, স্বরূপসিদ্ধি প্রথম ধাপ, এইটি হতে হবে। তবে তো তিনি জানবেন যে তিনি কে, তিনি নবদ্বীপে কে, তিনি নন্দব্রজে কে, তবে তো জানবেন। এই যে শব্দটা মঞ্জরি, এক বিশেষ শব্দ, ব্রজদেবীদের দাসিত্ব। তা তিনি কখন জানবেন যে হ্যাঁ এই আমার ভজন? তিনি যখন এই স্বরূপসিদ্ধি অন্তত প্রাপ্ত হবেন, এবং তারপর সেই স্বরূপসিদ্ধি প্রাপ্ত হয়ে সেই সিদ্ধ দেহে সেই সিদ্ধির ধারণায়, অপ্রাকৃত ধারণায় তিনি ভজন করে বস্তুসিদ্ধিও লাভ করবেন। অতএব সেইখানে অন্তত যেতে হবে, তবে তার প্রকাশ। এই বাইরের থেকে আমি বা আপনি বা অনেকে মিলে বলিতে পারবো না। বাইরে থেকে আমরা বলিতে পারবো না হ্যাঁ ইনি সিদ্ধ মহাত্মা, এনার নাম এই, ওগুলো সে গল্প কথা হয়ে যাবে। দেখছেন না, আমাদের গুরুবর্গ প্রায় নাম প্রকাশই করেন না। আমাদের প্রভুপাদের অনেক গণ আছেন, নাম প্রকাশিতই হয়নি, কারো কারো প্রকাশিত হয়েছে, কারো কারো প্রকাশিত হয়নি। কেউ সেই ভজন করতে করতে বিশেষ ভাবে চলে গেছেন, সেইখানে পরবর্তীকালে কেউ দেখে নিয়েছেন, শুনে নিয়েছেন, আবার অনেকে প্রকাশও করেন নাই। যাতে এই এত গুরুত্বপূর্ণ যেটা গোপনীয় রাখা উচিত সাধারণ জীব থেকে, সেইটা প্রকাশিত না হয়। অতএব কিভাবে জানা যাবে? তার ভজন দিয়ে জানা যাবে তিনি সত্যিই ভজনানন্দী কিনা, ভজনের কোন স্তরে আছেন, ভজনানন্দী কিনা, এইটা দেখে বোঝা যাবে যে তার কোথায় অবস্থান। অতএব ভজনানন্দী কিনা জানবো কি করে? শিষ্যবর্গকেও ভজনের সেই স্তরে আসতে হবে, তবে তারা বলতে পারবেন। সাধারণ লোকে সব হ্যাঁ আমাদের গুরু এরকম সখী বা আমাদের গুরু এরকম মহাপ্রভুর একবারে নিজজন, তিনি নিত্যধাম, এই সাধারণ লোক বলে দিলে হবে না। গুরুকে তো ভজনানন্দী হতেই হবে। আর ভজনানন্দী গুরুদেবের শিষ্যের ভজনের প্রভাবে শিষ্যও জানতে পারবেন হ্যাঁ এইরকম ব্যাপার।
অতএব সিদ্ধগণই সিদ্ধের কথা বলতে পারবেন। এই হয় না, ধরুন একটা অন্য দেশে কয়েকজন গেছে, তারা কোথা থেকে এসছে কি করে আইডেন্টিফাই করবেন? সেই দেশের লোক, হয় না? এরকম ধরুন এখানে ঘোরাঘুরি করছে অনেকে বাংলার লোক, বা হিন্দি বলছে, হিন্দি বলছে ভারত থেকে এসছে, বা বাংলা বলছে হ্যাঁ পশ্চিমবঙ্গ থেকে এসছে। কি ভাষায় বলছে আমি বুঝতে পারছি না। ওই পশ্চিমবঙ্গেরই লোক আছে, তারা বলবে হ্যাঁ আমি তো কথা শুনলাম এরা বাঙালি, কারণ এরা বাংলায় কথা বলছে। কারণ যারা বাংলা জানে তারা তো বুঝতে পারবে না, হয় না? ধরুন কেউ জার্মান ভাষায় কথা বলছে, কেউ জার্মান ভাষায় কথা বলছে, আমরা জানি না কোন ভাষা বলছে, কি বলছে বুঝতে পারছি না। বাংলা নিশ্চয়ই নয়, তাহলে আমি বুঝতে পারতাম। হিন্দিও নয়, কারণ হিন্দি আমি শুনেছি। ইংরাজিও নয়, কারণ কিছু কিছু শুনেছি। ইনি জার্মান বলছেন, আমি তো জানি না কি ভাষা বলছেন। এই জার্মান বলে এরকম ব্যক্তি বলে হ্যাঁ আমি তো জার্মান ভাষা বলি, এই ব্যক্তি জার্মান বলছে নয়। সেই রকম ভজনানন্দী, বিশেষ ভজনানন্দী গুরুদেব আর তার শিষ্যগণও ভজনের এমন পর্যায়ে এসছেন যে তাঁরা দেখছেন হ্যাঁ এটা ঠিক। এই ভজনহীন শিষ্যরা নাম বলে দিলেই হবে না, বা গুরু যদি নিজে বলে হ্যাঁ আমি এই, ব্যাস, তার ভজনও নাই, কিছুই নেই, তার কৃষ্ণৈক্য স্মরণতার সাধুত্বই নাই। হ্যাঁ, বৈষ্ণব বিদ্বেষ আছে, পূর্বগুরুদের অবমাননা করেন। তিনি যদি বলে দেন যে আমি অমুক মঞ্জরি, ও ছেলে খেলা হবে, সহজিয়াদের দল তারা। তো তাকে ভজনানন্দ করতে হবে, তাকে তো তার অন্যান্য আগে তিনি নিত্যধামে নিত্যস্বরূপ প্রাপ্ত হয়েছেন কিনা, বা নিত্যসিদ্ধ পার্শ্বদ কিনা, বা সাধন সিদ্ধ কিনা বোঝার আগে তার তো অন্যান্য ব্যবহার থাকবে। তিনি কৃষ্ণৈক্য স্মরণ কিনা এটা দেখা যাবে, তাহলে তিনি সাধু। তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা কিনা এইটা বোঝালে হ্যাঁ ইনি গুরু, কৃষ্ণ তত্ত্ববেত্তা, এইসব বোঝা যাবে। তারপরে নিত্যধামে তার পরিচয় কি বোঝা যাবে। যদি কেউ, আচ্ছা আরেকটা উদাহরণ দিই, যদি কেউ এসে বলে হ্যাঁ আমি এরকম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওই বিদেশের লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এবার লোকেরা তাহলে দেখবে ইনি প্রফেসর, ইনি এখানকার ওখানকার সেখানকার না, একদম খুব বড়। বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তাই না, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ক্যালকাটা ইউনিভার্সিটি খুব ভালো, কলকাতা ইউনিভার্সিটির প্রফেসর। এবার তাহলে সব তার কাছে পড়তে যাচ্ছে, তার সঙ্গে কথা বলতে যাচ্ছে, হাত মেলাচ্ছে, সব করছে, দেখতে যাচ্ছে, ভালো বেশ পোশাক টোশাক পরে আছে, ভালো ভালো কথা বলছে। আর দেখতে হবে তো তিনি, তারপর দেখা গেলো তিনি ভালো করে কোনো ভাষাই ঠিক করে বলতে পারেন না, তার গ্রামাটিক্যাল ধারণা নেই। তিনি যে বিষয়ের শিক্ষক বলছেন বা প্রফেসর বলছেন, অধ্যাপক কলকাতা বিশ্ববিদ্যালয়ে, সেই বিষয় সম্বন্ধে তার ধারণাই নেই, তাহলে তিনি ঠগ, তিনি চিটিং করছেন। তিনি লোকের কাছে এসে বলছেন যে আমি এরকম কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কিন্তু আসলে তার বিষয় সম্বন্ধে কোনো ধারণাই নেই। তাহলে যিনি প্রফেসর বলবেন ঠিক আছে ঠিক আছে, আপনার আইডেন্টিটি কার্ড সব দূরে রাখুন, আগে কথাবার্তা বললেই বুঝবে হ্যাঁ এনার ব্যুৎপত্তি আছে, ইনি দর্শনের প্রফেসর। বা দর্শন সম্বন্ধে কি কথা বলছে, হ্যাঁ সক্রেটিস অমুক তমুক সব একদম পুরো ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছে, আর যা বলছে বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমরা এতদিন দর্শন কি বুঝতেই পারতাম না, এই তো প্রাকৃত দর্শন খুব ভালো, সব রকম প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। বা অঙ্কের শিক্ষক, বাবরে সব রকম কত ক্যালকুলাস করছে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, তারপর নিজে কি সব পিএইচডি করেছে, জগৎকে কি ফর্মুলা দিয়েছে, সত্যি এই ব্যক্তি মানে। তখন তার এই ডেজিগনেশন প্রফেসর সেটা আর বড় নয়। আমাদের ছিল সিদ্ধ গোস্বামী মহারাজ একটা কথা বলেন, ডেজিগনেশন ইজ বাট গিনি স্ট্যাম্প, ম্যান ইজ দ্য গোল্ড অফ ইট। ডেজিগনেশন, যে কেউ এসে বললো আমি প্রফেসর, সেটা তার ওই বাইরে একটা স্ট্যাম্প দেওয়া আছে, হ্যাঁ এটা ঠিক প্রফেসর, আইডেন্টিটি রয়েছে, গলায় ঝুলিয়ে রয়েছে, হ্যাঁ সেখানে তার নাম রয়েছে, ওয়েবসাইটে গেলে পাওয়া যাচ্ছে। কিন্তু ওই ব্যক্তিটি সোনা কিনা, ব্যক্তিটির মধ্যে স্বর্ণ সোনা আছে কিনা, গুণগত মান আছে কিনা, সেইটা বড় কথা, হচ্ছে না? অতএব কেউ এই অমুক এই এখানকার এই নিত্যধামের এইরকম ওনার এই নাম, এইসব এই সহজিয়াবাদ হয়ে যাবে যদি তার মধ্যে সেই স্বর্ণটি, এই শুদ্ধ ভক্তিটি, কৃষ্ণতত্ত্ববেত্তাটি, এই জিনিসটি না থাকে। বুঝতে পারলেন? প্রথমে দেখতে হবে তিনি কৃষ্ণৈক্য স্মরণ কিনা, তাহলে তিনি সাধু, তার অন্যান্য তটস্থ লক্ষণও থাকবে। এরপর দেখতে হবে তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা কিনা, শব্দব্রহ্মে এবং পরব্রহ্মে নিষ্ণাত কিনা, তারপরে আপনি ওইসব নিত্যধামের পরিচয় আগে বলবেন, আগে এগুলোকে প্রমাণ করুন। যদি দেখা যায় তত্ত্ব সম্বন্ধেই তার ধারণা নেই, তাহলে আর কথা বাড়াবার দরকার নেই, ঠিক নয়? আপনি এসে বললেন কোট টাই পরে, হ্যাট বুট স্যুট পরে এসে বললেন, হাতে আইডেন্টি কার্ড দেখিয়ে দিলেন, এই দেখুন আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কিন্তু দেখা গেলো যে সত্যি কথা বলতে, সোজা কথা বলতে গিয়ে দাঁত ভেঙে যাচ্ছে। তিনি যে বিষয়ের, ধরুন ভূগোলের শিক্ষক, তার ধারণাই নেই যে কোথায় ভূগোলের মধ্যে পৃথিবীর মানচিত্রে কোথায় কোন দেশ আছে, তার লঙ্গিটিউড ল্যাটিটিউড কোনো ধারণা নাই, আর বলে আমি ভূগোলের প্রফেসর কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তার ঠক জেনে তাকে এড়িয়ে যেতে হবে, সরিয়ে যেতে হবে, লোককে বলতে হবে খবরদার এই বলে আমি প্রফেসর। অতএব এই নিত্যধামে তার কি পরিচয় সব পরে হবে,
আগে আপনি দেখান যে পূর্ব আচার্যদের আপনি সম্মান করেন কিনা। আগে আপনি প্রমাণ করুন যে পূর্ব আচার্যদের যা শিক্ষা সেইটা আপনার আচরণের মধ্যে দেখা যায় কিনা। এইগুলো হবে, তারপর এইসব প্রশ্ন আসবে। অতএব নিত্যধামের পরিচয় নিয়ে কথা বললে সহজিয়াদের কথা বলা। আচ্ছা, ঠিক হলো? বুঝা গেল? আচ্ছা, যে উনিও সেই কথা হচ্ছিল না যে উনিও চৈতন্যের পার্ষদ, তাই নাকি? হ্যাঁ, উনি চৈতন্যের পার্ষদ, দুইজন চৈতন্যের পার্ষদ এই ভারতের বাইরে জন্মেছেন। খুব ভালো, হতেই পারে, আমরা তো আলোচনা করলাম সেদিন। আর বাবা, চৈতন্যের পার্ষদ, শ্রী চৈতন্যের পার্ষদ বা জন্মিয়ে কি করেছিলেন? হ্যাঁ, এরকম জন্মিয়েছিলেন। জন্মিয়ে কি খেয়েছিলেন? ওনাদের তার অন্নপ্রাশনের সময় হয় না, শুঁড়ের মাংস খেতেন। তাহলে চৈতন্য পার্ষদ হবে? আর নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি করেছিলেন? তাকে আমি অন্নাদি দিলেও তিনি গ্রহণ করেননি, কারণ ভগবত প্রসাদ ছিল না। তখন যিনি গণক গুণে বললেন ইনি একজন মহাবৈষ্ণব মহাপুরুষ, ইনি এসব খাবেন না। অন্নপ্রাশনে 6 মাস বয়স নরোত্তম দাস ঠাকুর খাচ্ছেন, অন্ন গ্রহণ করছেন না। কি করে কি হবে তাহলে অনুষ্ঠানটা? অন্নপ্রাশন থেকে প্রথম দিন অন্ন দেবো, আপনি ভগবান কৃষ্ণচন্দ্রের প্রসাদ দিন, তখন উনি পাবেন। তখন প্রসাদ নিলে তখন তিনি খাচ্ছেন। 6 মাস বয়স, 6 মাস বয়স। আমরা মুখে আঙুল দিয়ে আঙুল চুষতাম, মুখ থেকে লাল পড়তো আমাদের 6 মাস বয়সে। আমরা কি খাচ্ছি জানতাম না। তার শ্রী চৈতন্যের পার্ষদ, তার যখন জন্মেছিলেন তখন তিনি কি খেয়েছিলেন বাবা? এই পশুর মাংস খেয়েছিলেন, এই করেছিলেন, তাই করেছিলেন। হ্যাঁ, তাহলে বাবা শ্রী চৈতন্যের পার্ষদ কি করে? হ্যাঁ, তিনি আসতে পারেন, সব অপরাধ ত্যাগ করে বৈষ্ণবদের অনুসরণ করে, বৈষ্ণব অপরাধ ত্যাগ করে ভজন করার চেষ্টা করতে পারেন, তাহলে তার জীবন ধন্য, তাহলে তার জীবন ধন্য। কিন্তু জন্মেই ছিলেন কৃষ্ণ গৌরসুন্দরের পার্ষদ রূপে, কারণ তিনি সিদ্ধ মহাত্মা, বলা যাবে না। তাহলে ওইটাই সেই হচ্ছে না যে ইনি কলকাতার প্রফেসর। এইসবই তো চলছে। খুব ভালো প্রশ্ন করেছেন। যত সব জগতে দেখা যাচ্ছে তার থেকে আমরা এইগুলো যদি বুঝতে পারি খুব ভালো হয়। ধন্যবাদ।